আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। হিন্দুদের নিয়ে বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে গতকাল লোকসভায় তুমুল হইহট্টগোল হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রাহুলকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার জনগণের কল্যাণ এবং অর্থনৈতিক বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর লোকসভায় জানিয়েছেন। নতুন 3টে ফৌজদারি আইন অপরাধ সংক্রান্ত বিচার ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। কেনিয়া সরকারের বিরুদ্ধে কর বিরোধী অভিযানে কমপক্ষে 39 জনের মৃত্যু হয়েছে। উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস থেকে ভারতের সুমিত নাগাল ছিটকে গেছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ 8-এ জায়গা করে নিল পর্তুগাল ও ফ্রান্স। আসছে বিস্তারিত খবরে। হিন্দুদের নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে গতকাল লোকসভায় তুমুল হইহট্টগোল হয়। লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে রাহুল বলেন, এদেশের মহাপুরুষরা সবসময় অহিংসার কথা বলেছেন, অথচ সর্বক্ষণ হিংসা, ঘৃণা এবং অসত্যের ধ্বজাধারীরা নিজেদের হিন্দু বলে দাবি করেন, কিন্তু তারা হিন্দু নন। ये देश डर का देश नहीं है। हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। आप हिंदू हो ही नहीं। রাহুলের এই বক্তব্যে আপত্তি জানিয়ে লোকসভার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, সমগ্র হিন্দু সমাজকে হিংস্র বলা খুবই গুরুতর বিষয়। পাল্টা জবাবে রাহুল বলেন, হিন্দু সমাজ বলতে শুধু নরেন্দ্র মোদী, বিজেপি এবং আরএসএস বোঝায় না। হইহট্টগোলের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুলকে তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বলেন, কোন ধর্মের সঙ্গেই হিংসাকে এক করে দেখা ঠিক নয়। शोर शराबा कर इतने बड़े वाकया को छिपाया नहीं जा सकता। विपक्ष के नेताजी ने कैटेगोरिकली कहा है कि जो अपने आप को हिंदू कहते हैं वो हिंसा करते हैं। मान्यवर, इस देश में शायद इनको मालूम नहीं है, करोड़ों लोग अपने आप को गर्व से हिंदू कहते हैं। क्या वो सभी लोग हिंसा की बात करते हैं, हिंसा करते हैं? লোকসভায় আলোচনায় অংশ নিয়ে বিজেপি সাংসদ অনুরাগ সিং ঠাকুর গত 10 বছরে বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার জনগণের কল্যাণ এবং অর্থনৈতিক বিকাশের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অনুরাগ সিং ঠাকুর জানান, देश के गरीब का पेट खाली नहीं रहना चाहिए, उसके लिए अन्न की व्यवस्था करनी है तो प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना लेकर आए और 80 करोड़ लोगों को मुफ्त में अनाज दिया। আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী নিট পরীক্ষায় অনিয়ম, অগ্নিবীর যোজনা, মণিপুরে অশান্তি, নোটবন্দি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, কৃষক ইস্যু সহ বিভিন্ন বিষয় উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন যে নিট পরীক্ষাটি ধনীদের পক্ষে সুবিধাজনক করা হয়েছে, দরিদ্রদের জন্য নয়। বিরোধীরা চায় নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে আলোচনার জন্য গোটা দিন নিবেদিত হোক। বিজেপি সাংসদ বাঁশুরি স্বরাজ বলেন, পিএম কিষাণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত কৃষকদের 3 লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করা হয়েছে এবং খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। তিনি বলেন, খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার আওতায় 81 কোটি গরিবকে খাদ্য দেওয়া হচ্ছে। অগ্নিবীর প্রকল্প নিয়ে বিরোধী দলনেতা সভাকে ভুল পথে পরিচালনা করছেন বলে দাবি করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাহুল গান্ধী নিট ইউজি পরীক্ষায় অনিয়ম নিয়ে আলোচনার দাবি জানালেও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সভার নিয়মাবলী উল্লেখ করে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাবের পরই কোনো আলোচনা হতে পারে বলে জানান। প্রতিবাদে বিরোধী সদস্যরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। রাজ্যসভাতেও নিটে অনিয়ম নিয়ে বিরোধীদের মুলতবির প্রস্তাব আনার অনুমতি দেননি চেয়ারম্যান জগদীপ ধনখড়। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপক প্রস্তাব নিয়ে আলোচনা আবার শুরু হলেও বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, রাষ্ট্রপতির ভাষণ দিশাহীন, দরিদ্র, তপশিলি জাতি ও সংখ্যালঘুদের জন্য এতে কিছুই নেই। শ্রী খাড়গে প্রশ্ন ফাঁস, ট্রেন দুর্ঘটনা, জম্মু কাশ্মীরের জঙ্গিহানা ও অন্যান্য বিষয়ের উল্লেখ করেন। সংসদ ভবন চত্বরে মহাত্মা গান্ধী, বাবা সাহেব আম্বেদকর ও ছত্রপতি শিবাজির মূর্তি স্থানান্তর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। পরে সভা দিনের মতো মুলতবি হয়ে যায়। উভয় সভাতে টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলকে অভিনন্দন জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বলবৎ হওয়া নতুন 3টে ফৌজদারি আইন অপরাধের বিচার ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে।
গত মধ্যরাতে ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি ও সাক্ষ্য আইনকে সরিয়ে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 চালু হওয়ার পর গতকাল এক সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতার 77 বছর পর বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ স্বদেশী করে তোলা সম্ভব হল। ভারতবর্ষের মূল্যবোধকে সম্মান জানিয়ে আইনগুলি কাজ করবে। সাম্প্রতিক সময়ে দেশে গণপ্রহারে মৃত্যু প্রসঙ্গে শ্রী শাহ জানান, এতদিন গণপিটুনিতে মৃত্যু হলে পুলিশ খুন বা খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে তদন্ত করত। তবে নতুন আইনে গণপ্রহারকে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। এই অপরাধে মৃত্যুদণ্ড প্রদানের সংস্থানও রাখা হয়েছে নতুন আইনে। আইন নিয়ে সংসদে কোনো আলোচনা হয়নি বলে বিরোধীদের অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেন, লোকসভায় 9 ঘণ্টা এবং রাজ্যসভায় 6 ঘণ্টার উপর আলোচনা হয়েছে। বিরোধীরাও এই আলোচনায় অংশ নিয়েছিলেন। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুরে চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে 2 তরুণ তরুণীকে মারধরের ঘটনায় রাজ্য পুলিশ সেখানকার আইসিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে গতকাল এক্স হ্যান্ডেলে একথা জানানো হয়। এদিকে চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী তাজিমুল হক ওরফে জেসিবিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে গতকাল ইসলামপুর আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। চোপড়ার এই ঘটনার জেরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। কেন বারবার আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে তা নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল। তিনি আজ দিল্লি থেকে কলকাতায় ফিরে চোপড়ায় যেতে পারেন। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। কেনিয়া সরকারের বিরুদ্ধে কর বিরোধী অভিযানে কমপক্ষে 39 জনের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহে নতুন করে দেশের আন্দোলন মাথাচাড়া দেয়। জাতীয় মানবাধিকার কমিশন গতকাল মৃতদের যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা আগের বারের তুলনায় প্রায় দ্বিগুণ। জুনের 18 তারিখ থেকে গতকাল পর্যন্ত 39 জনের মৃত্যু ছাড়াও আহত হয়েছেন 361 জন। গ্রেপ্তার করা হয়েছে 600-র বেশি আন্দোলনকারীকে। আপাতভাবে শান্তিপূর্ণ কর বিরোধী র্যালিতে পুলিশের দমন পীড়নের ফলে উত্তেজনা ছড়ায়। নাইরোবিতে জাতীয় সংসদের ভেতরে ঢুকে একাংশে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভারত ও পাকিস্তান গতকাল নতুন দিল্লি ও ইসলামাবাদে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে একে অপরের হেফাজতে থাকা অসামরিক বন্দী এবং মৎস্যজীবীদের তালিকা বিনিময় করেছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভারতের হেফাজতে পাকিস্তানি বলে মনে করা হয় এমন 366 জন অসামরিক বন্দী এবং 86 জন মৎস্যজীবী রয়েছেন। পাকিস্তান তাদের হেফাজতে থাকা 43 জন অসামরিক বন্দী এবং 211 জন মৎস্যজীবীর নাম দিয়েছে, যারা ভারতীয় বা ভারতীয় বলে মনে করা হয়। 2008 সালের কনসুলার অ্যাক্সেস সম্পর্কিত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রতি বছর 1 জানুয়ারি এবং 1 জুলাই এই তালিকা বিনিময় করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ আদালত এই প্রথম স্বীকার করেছে, দেশের প্রাক্তন রাষ্ট্রপতিরা ক্ষমতাসীন অবস্থায় তাদের বিভিন্ন কৃতকর্মের জন্য আইনি রক্ষা কবচ পেয়েছে। প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ফৌজদারি অপরাধ থেকে নিজেকে বাঁচানোর জন্য দায়ের করা আবেদন নিয়ে শুনানির সময় সেদেশের সুপ্রিম কোর্ট গতকাল একথা জানায়। সংঘ লোকসভা আয়োগ ইউপিএসসি 2024-এর সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করেছে। যে সমস্ত পরীক্ষার্থী সফল হয়েছেন তাদের সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার জন্য ডিটেইলড অ্যাপ্লিকেশন ফর্ম 1 DAF1 এ আবেদন করতে হবে। দিনক্ষণ এবং ফর্ম ফিল আপ করা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা পরবর্তীকালে কমিশনের ওয়েবসাইটে ঘোষণা করা হবে। উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে ভারতের সুমিত নাগাল সার্বিয়ার মিওমির কেসমানোভিকের কাছে 2-6, 6-3, 3-6, 6-4 হেরে বিদায় নিয়েছেন। অন্যদিকে প্রথম রাউন্ডে শীর্ষ বাছাই ইতালির জানিক সিনার জার্মানির ইয়ানিস হানফম্যানকে 6-3, 6-4, 3-6, 6-3 হারিয়ে দেন। এর আগে অষ্টম বাছাই নরওয়ের কাসপার রুড সহজেই অস্ট্রেলিয়ার এলেক্স বোল্টকে 7-6, 6-4, 6-4 হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় বাছাই আমেরিকার কোকো গাউফ এবং নবম বাছাই গ্রিসের মারিয়া সাক্কারি দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল ও ফ্রান্স। গতরাতে ডুসেলডর্ফে প্রথম ম্যাচে ফ্রান্সের জ্যান ভার্তভেনের করা একমাত্র গোলে বেলজিয়ামকে হারিয়ে দেয়। ফ্রাঙ্কফুর্টে দ্বিতীয় ম্যাচটি পর্তুগাল ও স্লোভেনিয়ার মধ্যে নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকে। পেনাল্টি শুটআউটে পর্তুগাল 3 গোলে স্লোভেনিয়াকে হারিয়ে দেয়। আজ প্রি কোয়ার্টার ফাইনালের 2টি ম্যাচে রোমানিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং অস্ট্রিয়া তুরস্কের বিরুদ্ধে খেলতে নামবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হিন্দুদের নিয়ে বিরোধী নেতা রাহুল গান্ধীর মন্তব্যকে কেন্দ্র করে গতকাল লোকসভায় তুমুল হইহট্টগোল হয়। স্বরাষ্ট্রমন্ত্রী রাহুলকে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি জানান। কেনিয়া সরকারের বিরুদ্ধে কর বিরোধী অভিযানে কমপক্ষে 39 জনের মৃত্যু হয়েছে। ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ 8-এ জায়গা করে নিল পর্তুগাল ও ফ্রান্স। খবর শেষ হলো।